তানবীরের সারা দিন কাটল চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানবীরের বৃষ্টি ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দি উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়ছে সম্মেলনের উদ্দেশ্য। আবির সারাদিনও রুম থেকে বের হলো না। 3টার দিকে মালিহা খান আদিকে পাঠিয়েছিল ডাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকে চুপচাপ চলে আসে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিহা খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকলো, কিন্তু কোনো সাড়া নেই। মালিহা ছেলে কাছে গিয়ে বাহুতে হাত দিতে আটকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কোনো পর্যন্ত। মালিহা খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘরে কিছু বলতে পারছে না। মালিহা খান রুম থেকে বেরিয়ে হাঁকডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবি ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতে ব্যথার সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ওষুধ খাওয়ানো হয়েছে। মালিহা খান ছেলের মাথায় জলপট্টি দিতে ব্যস্ত হলো। হালিমা খানে বেরিয়ে মেঘের রুমে গেলে ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ আশঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেয়ের কাছে বসতে বসতে বলল, তোরা 3 ভাই বোন মিলে কি শুরু করছিস বল তো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্তস্বরে বলল, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানবীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো, এখন আবার আবিরের। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলতে শুরু করলেন, রাত থেকে তো ছেলেটার দৌড়ের উপরে। বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে, তারপর তোকে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে, আবার ডাক্তারকে দিয়ে ওষুধ নিয়ে আসছে। কিভাবে যেন হাত কাটছে, সেই হাত ফুলে ব্যথা, এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘের মায়ের দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। চল শক্ত করে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে কপালে কুঁচকালো, মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছে। তাছাড়া উনি আমায় মেরেছেন, তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছে। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবে গাল ফুলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করলো, যেখানে আব্বু আম্মু আর ভাইয়া কোনোদিনই আমার গায়ে হাত তুলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তুললেন কোন অধিকারে, তাও আমার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলে মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন, তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিত ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো। আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু। আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নেব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেয়ের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ে যত্ন নিচ্ছেন। চোখে মুখে ক্লান্ত ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুল হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে আকোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘে ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলল, তোর চুলগুলো কাটতে হবে। মেঘ আঁতকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বুঝালেন, তুই তো নিজেরই যত্ন নিতে পারিস না, চুলের যত্ন কীভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘে চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করল না। চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনও জ্বর 100 সেলসিয়াস আছে। ওষুধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, সারাক্ষণ
চোখ বন্ধ করে শুয়ে থাকে আর না হয় ঘুমায়। তানভীর বিকেলে বের হয়ে এমপি সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেন রোডে। সাথে কয়েকজনের দায়িত্ব নিয়ে তানভীর ভোটে বেরিয়ে এসেছে গলি থেকে। মেন রোডে এসে গলা উঁচু করে ডাকলো, এই মেয়ে দাঁড়াও। বনা সহসা পিছু ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বনা মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমরা মুখ কথা বন্যা কিছুটা ফ্যাকাচাকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে আপনি মেঘের ভাইয়া তাই? তানভীর এবার কিছুটা কড়া প্রশ্ন করল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটে ভাইয়ের মতো ভাই ভাই বলে ডাকবা না। বনা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন কাঠখোট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখে শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুখে ছোট্ট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বনা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বনা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগে চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বনা ঢুক গেলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনে নির্বাচন তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্যোগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়াক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ হয় না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না তেমন কোনো বিষয় না, তাছাড়া আমার তো ভোটই হয়নি। তানভীর বিরক্ত নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়াকশন দিচ্ছ মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দিবা না। বনা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকে ভোট দিতে বলবো? তানভীর মোলায়েমের কণ্ঠে বলল, ঠিক আছে এখন বাসায় যাও, কিছুক্ষণ মধ্যেই তোমাদের বাসায় আসছি, সবাইকে হালকা নাস্তা দিও। বনা চোখ গোল গোল করে চাইল, তারপর ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বনা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাকিয়ে দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমার জোর করছি, সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসে। ওরা সকালের পর থেকে এখনও কিছু খায়নি। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো কোনো দোকান রেস্টুরেন্ট কিছু নেই। কাজ না শেষ করে যাওয়া সম্ভব না, আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি, আমাকে না খাওয়ালেও চলবে, ওদের জন্য একটু চা বিস্কিট বা হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি, আপনি সবাইকে নিয়ে বাসা আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানভীর উপনিস মাথা নাড়ালো। বন্যা আর কথা না বাড়িয়ে চুপচাপ দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার, বাবা সরকারি কর্মকর্তা, বন্যার 2 বোন 1 ভাই। বন্যা বড় বোন স্নাতক শেষ করে সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে, তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে, এখন ক্লাস 8-এ পড়ে, নাম রিদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণের সময়ের মধ্যেই নুডলস, পকোড়া, ফিরনির সাথে চা বিস্কুট রেডি করে ফেলছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকে গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল বাজাতে কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর 2টো শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেল। বন্যার আম্মু সকলে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগে নিজের রুমে চলে গেছে। একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর বিড়বিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছে? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং খুলে দেখলো এতে আপেল, মালটা আরও কী ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়ছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল, তারপর
বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিয়ে ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে চলে গেল তানবীর। তানবীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা 2বার কল বেজে শেষ হয়েছে, 3য়বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ, কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘরে কথা বলতে পারছে না, কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানবীর ভাই আসছিল, উনি বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলায় একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গিয়েছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন, আরও কয়েকজন ছিল, আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বরে কিভাবে বাদালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, অনেক জ্বর, এমনি উঠেছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবে বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘরে বলছে, বল শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস তোর ভাই তো আমার যেন ফুসকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল, গলা ঝেড়ে বলল, কাহিনী কি পুরোটাই বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শুনে পর মেঘ সোজা সাপটা উত্তর, শোন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়া এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না, তাই ভবিষ্যতে আমার ভাইকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি, তাছাড়াও জান্নাত আপুর সাথে গতকাল কত মধুর স্বরে কথা বলছে। আমার মনে হয় জান্নাত আপুকে উনি পছন্দ করে। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করলো, ফালতু ব্যাটারে নিয়ে একদম ভাববি না তুই, তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব, তুই কোনো চিন্তা করিস না, ওই ব্যাটার কথা তো ভুলেও ভাবিস না। ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিকই বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে, গলা খাকারি দিয়ে আস্তে করে বলো, সময় পেলে আমায় দেখতে আসিস, রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যা বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘের নীরব কিছুক্ষণ চোখে জল ফেলে বিড়বিড় করে বলো, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমার ছুঁতে না পারে। তাছাড়া রুমের ছাদের দিকে যে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে। রাত 9টার দিকে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরের দেখতে এসেছে। কিছুক্ষণের মধ্যে তানবীরও বাসায় ঢুকল। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জলপট্টি দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে। মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানবীর। মালিয়া খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছে। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথার সাথে ফুলাটাও আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানবীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলল, আবার কোথায় মারপিট করছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমেদ খান পুনরায় শুধালো, কি হলো? কাকে মেরে নিজের হাতে এই অবস্থা করেছ? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদম পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করছেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানবীর বিস্ময় চোখে চেয়ে আছে আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটা না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরে? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা কেটে গেছে। তানবীর মিটমিট করে হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আহারে বেচারা ভাই আমার। আলী আহমেদ খান বিরক্তির স্বরে বলল, আগে বলছিলাম বাইকটা না কিনতে। 3-3টে প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না, হাতের এই অবস্থা হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতে হতো না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলো,
ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানি ওপেনিং ডেট ইনভাইটেশন দিয়ে গেল। তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট্ট করে বলল, আমি করব। কপাল কুঁচকে আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে বলল, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিচ্ছু করতে পারবে না, শুধু শত্রু সংখ্যাই বাড়ায়। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছে, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজে বাইরে নিজের মর্জির মতো চলো তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিয়া খান কোমল কণ্ঠে বলল, ও তো বলল মারপিট করেনি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলল, তোমার ছেলে বয়সটা আমি পার করে এসেছি। কোনো কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি, রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কী লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমেদ খান কথা শুনে আবির, তানভীর আর মালিহা খান তিনজনে বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিহা খান নরম স্বরে বলে উঠল, আপনার রক্তে তো পেয়েছি। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমেদ খান বিরক্ত হয়ে বলল, তোমার ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ। তুলো তুলো, আমার সমস্যা নেই। একদিন শুধু আমার কানেও মারপিট খবর আসুক। কথা না শেষ করে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল আলী আহমেদ খান। তানভীর নিঃশব্দে হেসে চলছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠল, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছ বলে যা তা করে বেড়াবে তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দুই ভাইকে সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতো থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেল। মালিহা খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, তুই এত বছর বাহিরে ছিলি, এখানে কার সাথে ঝামেলা করছিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনি কেটে গেছে, এত চিন্তা করো না তো। আবির স্বাদ ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানবীরকে জিজ্ঞেস করো। কিরে তানবীর, আমি কি মারপিট করি? আবির এরকম প্রশ্নে ভ্যাকাচাকা খেলো তানবীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না একদম না। ভাইয়ারে মতো নিষ্পাক একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিয়া খান কিছু বলার আগেই আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও, রাগে ফুঁসতেছে মনে হয়, তুমি ওনাকে সামলাও গিয়ে। আমি ঠিক আছি, সমস্যা হলে কল দিবনে। মালিয়া খান ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেল। আবির মোলায়েম কণ্ঠে তানবীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানবীর স্বাভাবিকভাবে উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলো বিকেলে একটু নাকি কমছিল জ্বর। আবিরের চেহারা চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে। তানবীর কিছুটা তপ্তস্বরে বলল, নিজেকে আহত করে কি লাভ হলো? দিব্য দুজন দুই রুমে পড়ে অসুস্থ ভুগতেছ। তুমি সুস্থ থাকলে তোর বোনের কেয়ার করতে পারত। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানবীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানবীর পুনরায় প্রশ্ন করল, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানবীরের প্রশ্ন করল, কোথায় যাবি বলছিলি? গিয়েছিলি? কি খাওয়ালো? তানবীর হাসিমুখে উত্তর দিল, নাস্তা খাইয়েছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গোয়ে। তানবীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির উপর নিচ মাথা নাড়ালো শুধু। তানবীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমভাবে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে আসে। হালিমা খান কোনো কারণে নিচে গেছে। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘন্টার জ্বরে অষ্টদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলে ঘুম থাকলে মেঘ কিছুই বুঝতে পারবে না। এখন তো জ্বর, তার উপরে ওষুধের প্রভাবে সারাদিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাতে এগিয়ে দিল অষ্টাদশীর কপালে বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবুও ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ। ওর ওই অসুস্থ সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তব্ধ হয়ে চেয়ে রইল অষ্টাদশী ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনা যেন বাঁধ ভেঙে ছুটাছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করলো, আই এম সরি মেঘ,
আর কোনো দিন তোর গায়ে হাত তুলব না, প্লিজ এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয় দুনিয়া ছেড়ে চলে যাব। কথাগুলো একেবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়ে ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করলো। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট্ট পৃষ্ঠা দুটো ওষুধ নাম লিখতে লিখতে তানবীরকে কল করলো। তানবীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকা নোট বের করলো। ওষুধের নাম লেখা পৃষ্ঠার টাকাটা তানবীরকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই দুটো ওষুধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানবীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডার স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ওষুধ এনে একটা ওরে এখনই খাওয়িয়ে দিস। তানবীর ঠিক আছে বলে টাকা নিয়ে বেরিয়ে পড়ল। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনে ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবার যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসছিল। তখন আবির মেঘের ছবি তুলছিল। সেই ছবিটা এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে থেকে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করে। নিজ দায়িত্বে গানটা গেয়ে নেবে। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে, হাতের ব্যথা একেবারেই সারেনি। ওষুধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাত দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলে চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির 2-একটা কথা বলেও মেঘ যেন নিস্তব্ধ হয়ে যায়, সর্বোচ্চ মাথা নাড়িয়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিস ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বলেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামণির দিকে চেয়ে বলল, কাকামণি ভিতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালো, শরীরের কি অবস্থা এখন? কাল কি অফিস করতে পারবি? আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব, রাসেল তো আছেই, সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বলল, কালকে কিন্তু বাইক নিয়ে বের হবি না, আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগে বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না, তুই আমার সাথে যাবি। আমি তোর নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি, এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও? ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপর বলতে কিছু নেই, তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হয় যাস, তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবে। তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই, তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকলো। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকুর পুকুর শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বসতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁয়ে মেঘ কিছুতেই কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরও চোখে মুখে এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছু বলছে না। আবির পুনরায় বলল, বাইরে কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না বলল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টে খাবার? কেক, বিস্কিট, চানাচুর, সিপ, চকলেট নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভুরু কুঁচকে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট্ট করে বলল, না। না বললেই সঙ্গে সঙ্গে উষ্ট উল্টালো। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে, আজ আমার নিজস্ব অফিসে প্রথম দিন, দোয়া করিস আমার জন্য।
মেঘ আশ্চর্য নয় তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন, এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলো, ফি আনামি আল্লাহ, আপনার অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসার জান্নাত আবুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলো, ধন্যবাদ, তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিকমতো করিস, আসছি। আবির রুম থেকে বের হতে হতেই মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি, তোকে আমার করে নিতে পারি। মেঘের রুম থেকে বেরিয়ে আবির নিচে এসে ডাইনিং টেবিলে বসেছে। মিম, মেঘ, তানবীর কেউ নেই, কেমন যেন স্বস্তির পরিবেশ। মিম আর মেঘ না থাকলে আদিও যেন চুপচাপ থাকে। অসুস্থতার কারণে 2-3 দিন আবির রুমে খেয়েছে, তাই তেমন কোনো কিছু উপলব্ধি করেনি। কিন্তু খাবার টেবিলে মেঘ নেই, এতেই যেন বুকটা কেঁপে উঠল আবিরের। তানবীর রুম থেকে রেডি হয়ে নামতে গেলে আকলিমা খান ডেকে বলে, তানবীর, মিমকে একটু ডাক দিয়ে আয় তো। গত সপ্তাহে মিম উপরে রুমে শিফট হয়েছে, তবে এখন মনে তার নিচেই পড়ে থাকে। ক্ষণে ক্ষণে ভাইকে আর মাকে দেখতে ছুটে আবার উপরে আসলে মেঘের রুমে যায়, আবার নিজের নতুন রুম গুছায়। তানবীর মিমের দরজায় এসে ডাকলো, মিম খাবি না? মিম জবাব দিল, আসছি ভাই। তানবীর এসে খেতে বসে কিছুক্ষণ পরই মিমও এসেছে। মোফাজ্জল খান আবিরের দিকে তাকিয়ে বলেন, তুমি কি আজই বাইকে যাওয়ার চিন্তা ভাবনা করছো? আবির কিছু বলার আগে ইকবাল খান বলে উঠল, না না, আবির আমার সাথে যাবে। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বলল, সেই ভালো, তুই নিয়ে যা, ও তো আবার আমাদের সাথে আমাদের গাড়িতে চলাফেরা করতে সমস্যা। আবির চটজলদি খাওয়া শেষ করলো। যাওয়ার আগে স্বাভাবিক কণ্ঠে বলো, আপনারা টাইম মতো চলে আসবেন প্লিজ। তানবীরের দিকে চেয়ে বলো, তুই কি এখনও যেতে পারবি? তানবীর জবাব দিল, একটু পরে যাব। আবির শান্ত স্বরে বলল, ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস, আর বাইকের চাবি রুমে আছে, নিয়ে আসিস। তানবীর হাসিমুখে মাথা নাড়ালো। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে রাকিব, রাসেল এবং আব্বু চাচু যারা ছিল তারা সকলে এসেছেন। অফিসের কলিগদের সহ সকলকে দুপুরে খাওয়ানো হয়েছে। আবিরের একজন পরিচিত ছোট ভাই, নাম মিরাজ, তাকে আবিরের পিএস হিসেবে নিযুক্ত করা হয়েছে। সারাদিনের ব্যস্ততা শেষে যখন ঢাকার বুকে সন্ধ্যা, তখনই তানবীরের সঙ্গে বাড়ি ফিরেছে আবির, সাথে কয়েক প্যাকেট বিরিয়ানি। বাসায় ঢুকে তানবীর বিরিয়ানিগুলো সবাইকে দিতে ব্যস্ত হলো। আবির একটা প্যাকেট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে মেঘের রুমে চলে গেল। মেঘ পাশে ফিরে ফেসবুকে ভিডিও দেখছিল। আবির গলা খাকিয়ে দেওয়াতে পিছনে ঘুরে আবির বিরিয়ানি প্যাকেটে গিয়ে দিয়ে ছোট্ট করে বলো, তোর জন্য এনেছি, খেয়ে নিস। মেঘ কপাল কপাল কুঁচকে প্রশ্ন করলো, এতে কি? আবির উত্তর দিল, বিরিয়ানি। মেঘ শুধু বলেছে, আমার তো? আবির সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি জানি তোর বিরিয়ানি থেকেও কাচ্চি অনেক বেশি পছন্দ, কিন্তু সব দিক বিবেচনা করে অফিসে বিরিয়ানি দেওয়া হয়েছে। আজ এটা খেয়ে নে, আমি অন্যদিন তোর জন্য কাচ্চি নিয়ে আসবো। মেঘ আর কিছু বলো না। আবিরও বিরিয়ানি রেখে নিজের রুমে চলে গেল। 2-3 দিন কেটে গেল। আবিরের ব্যস্ততা এখন দ্বিগুণ বেড়েছে। 2 অফিসে সিইও দায়িত্ব পালন করা চারটেখানের কথা নয়। তারপর কোনো কাজের ফাঁকি দেয় না ছেলেটা। নিজেকে প্রতিষ্ঠিত করার ঝোঁক মাথাচাড়া দিয়ে বসেছে। শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাসায় ফিরে নিজের ভালোবাসার মানুষটাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। হালিমা খান। ইদানিং মেঘের সাথে থাকায় আবিরের সুবিধা হয়েছে। হালিমা খান ফজরের নামাজ পড়তে নিজের রুমে চলে যান, তারপরে রান্নার ব্যবস্থা করেন। এই ফাঁকে আবির মেঘকে দেখে ছাদে চলে যায়। 2-3 দিন যাবৎ বাসা ফেরার সময় মেঘের জন্য এটা সেটা খাবার কিনে নিয়ে আসে। একদিন মেঘের জন্য চিপস কিনতে গিয়ে মহা মুসিবতে পড়ে গেল আবির। আবির দোকানদারকে বলছে, চিপস দেন। দোকানদার জিজ্ঞেস করছে, কোনটা দিব? কম করে হলেও 20-30 জাতের চিপস। আবির হাঁ হয়ে তাকিয়ে আছে। মেঘের পছন্দের 2টা চিপস নাম আবির জানত, কিন্তু অন্য কোনো কোম্পানির চিপস পছন্দ করে না আবির অজানা ছিল। তাই দোকান থেকে সব ব্র্যান্ডের চিপস 2টি করে মোটামুটি 1 বস্তা চিপস নিয়ে মেঘের রুমে হাজির হলো। ভাগ্যিস সময়টা তখন বিকেল ছিল, ড্রয়িং রুমে কেউ ছিল না। এত চিপস দেখে মেঘ অগার মতো চেয়ে থেকে শুধালো, আপনি কি চিপসের ব্যবসা শুরু করছেন?
আবির স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিলেন, তোর পছন্দের চিপস কোনগুলো বের কর। এত এত চিপসের ভিড়ে থেকে 5টা পছন্দের চিপস বের করে বলল, এইগুলো আমার পছন্দ। আবির ভারী কণ্ঠে বলল, বাকিগুলো টেস্ট করতে পারিস, ভালো লাগলে পছন্দের লিস্টে বাড়াবি, আর ভালো না লাগলে মিম আর আদিকে দিয়ে দিস। বৃহস্পতিবার সকালে আবির অফিসে যাওয়ার পথে মিমকে ডেকে ছাদে চাবি দিয়ে বলল, মেয়ের শরীর ভালো থাকলে ওদের নিয়ে একটু ছাদে যাস। মিম চাবি নিয়ে উত্তর দিল, ঠিক আছে ভাইয়া। আবির অফিস থেকে ফেরার পথে মিম কোচিং আর টিউশন থেকে 1 সপ্তাহ সকল নোটস, পরীক্ষার প্রশ্ন এগুলো এনে মেঘের রুমের টেবিলের উপর রেখে নিজের রুমে চলে গেল। মিম আর মেঘের ছাদে ঘুরে ঘুরে গাছগুলো দেখছিল। নয়নতারা কুড়িয়ে দুটো কানে গুঁজে কয়েকটা ছবি তুলল, আর এটা সেটা হাজারো গল্প করছে। 1 সপ্তাহ মেঘের শরীর কিছুটা সুস্থ হয়েছে, তবে মায়ের ঘন্টায় ঘন্টা আসা খাবার খেতে হচ্ছে। আবির সেটা নিয়ে আসছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান রুটি, কলা, ফল নিয়ে আসছে। তানভীর রাতে ফেরার সময় যা চোখে সামনে পড়ে তাই নিয়ে আসে। খেতে খেতে আর শুয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছে। বেশ খানিকটা সময় ছাদে ঘোরাঘুরি করে নিচে এসে যে যার রুমে চলে গেছে। মেঘ রুমে ঢুকতেই চোখ পড়ল টেবিলের উপর রাখা প্রশ্ন আর শিটের দিকে। এগুলো নিয়ে উল্টে পাল্টে দেখলাম, বুঝতে বাকি নেই এগুলো আবির ভাই এনেছে। মেঘ সন্ধ্যার পরে পড়তে বসেছে। অসুস্থতার ফলে 1 সপ্তাহ যাবৎ বই নিয়ে বসতে পারছিল না মেয়েটা। কিছুক্ষণ পড়াশোনা করে আবির ভাইয়ের আনা প্রশ্নগুলো দিয়ে নিজের অবস্থান চেক করছিল। প্রতি শুক্রবারে নয়, এই শুক্রবারটা ভালোভাবে কাটালো সকলে। আবির আসরের আজান পড়ে করিডোরে দিয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল। হঠাৎই সামনে পড়ল মেঘ। একটা স্কার্ট ব্লু কালারের জামার সাথে সাদা ওড়না গলা পেঁচিয়ে হাতে একটা পার্স নিয়ে খোলা চুল বের হচ্ছে রুম থেকে। স্ট্রেচ লম্বা চুলগুলো আগা হাঁটু ছুঁয়ে ছুঁয়ে। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে রইল অষ্টদশীর পানে। মেঘ রুম থেকে বেরিয়ে মুখোমুখি হলো আবির ভাইয়ের। সাইড কেটে চলে যেতে চাইল। আবির প্রশ্ন করে উঠল, এভাবে চুল ছেড়ে কোথায় যাচ্ছিস? মেঘের মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, পার্লারে। আবির কপাল কুঁচকে শুধালো, কেন? মেঘ মাথা নিচু করে পুনরায় উত্তর দিল, চুল কাটতে। আবির এবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোকে চুল কাটার অনুমতি কে দিয়েছে? মেঘ একদম বলে ফেলল, আম্মু বলেছে আমি নাকি চুলে যত্ন নিতে পারি না, তাই কাটতে যাচ্ছি। আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, মামুনি বলেছে? মেঘ উত্তর দিল, জি। আবির ভিতরে ভিতরে রাগে ফুঁসছে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে জানালো, চুল কাটবি ভালো কথা, কিন্তু চুল কোমরের উপরে যেন না ওঠে। মেঘ অন্যদিক মুখ করে অভিমানী স্বরে বলল, আমার চুল আমি কাটবো, কারো অভিমতের প্রয়োজন নেই। আবির দাঁতে দাঁত চেপে দীর্ঘশ্বাস ফেলে কড়া স্বরে বলল, চুল কোমরে 1 ইঞ্চি উপরে উঠলে তোর খবর আছে। কথাটা বলা শেষ করা মাত্রই আবির দ্রুত পায়ে নিজের রুমের দিকে চলে গেল। অষ্টদশী স্ট্যাচুর মতো দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, আমার চুল আমি যা ইচ্ছে তাই করব, আপনার কথা আমি কেন শুনব? আপনি আপনার প্রিয়তমার উপর অধিকার খাটান গিয়ে, আমার উপর অধিকার খাটাতে হবে না। কথাগুলো একদমে বলে সিঁড়ি দিয়ে নেমে মায়ের রুমে চলে গেল। হালিমা খান মেয়েকে নিয়ে বাসার কাছে একটা পরিচিত পাড়ায় গিয়েছেন। হালিমা খান বলেছিল কাঁধের নিচ পর্যন্ত কেটে ফেলতে, কিন্তু মেঘের মন টানছে না। চুলের প্রতি যেন তার বড্ড বেশি মায়া। মায়ের কথা চুল কাটতে রাজি হয়েছে সে অনেক। হালিমা খানের জোরাজুরিতে মেঘ পিঠ পর্যন্ত চুল কাটতে রাজি হয়েছে। পার্লারের মহিলা যখন চুল কাটার জন্য কাঁচি হাতে নিল, তৎক্ষণাৎ মনে পড়ে গেল আবির ভাইয়ের বলা কথাটা। মেঘ মনে মনে ভাবল, না না, আবির ভাইয়ের ওপর কোনো বিশ্বাস নেই। চুল ছোট করলে যদি ওই দিনের চেয়ে বেশি জোরে বাড়ে, তাহলে তো আমি মরেই যাব। থাক বাবা, এই ফালতু বেটার মার খেয়ে অকালে জীবন ত্যাগ করার কোনো প্রয়োজন নেই। আর কিছুদিন জীবনটাকে উপভোগ করে নেই। সঙ্গে সঙ্গে মেঘ চিৎকার দিয়ে উঠল। মেয়ের আচমকা চিৎকার হালিমা খান কিছুটা ভবড়ে গেল। চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? এভাবে চিৎকার করছিস কেন? মেঘ নিরুত্তর। কোমর পর্যন্ত কাটবো চুল। হালিমা খান কিছুটা বিরক্ত হয়ে বললেন, কোমর পর্যন্ত কাটলে
আর কি হবে, সে তো বড়ই থাকবে। মেঘ মন খারাপ করে উত্তর দিল, তারপরও কোমর পর্যন্ত কাটবো, আর ছোট করব না প্লিজ আম্মু। হালিমা খান আর জোর করলেন না। মেয়ের কথা মতো কোমর পর্যন্ত কাটানো হলো। কাজ শেষ করে সন্ধ্যার আগে আগেই বাসায় ফিরছেন মা মেয়ে। আবির ড্রয়িং রুমে সোফায় বসে কফি খাচ্ছিল। কাউকে ঢুকতে দেখে চোখ তুলে এক পলক তাকালো। মেয়েকে দেখে দৃষ্টি স্থির হলো। মেঘের চুল দেখার জন্য তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রইল। মেঘ সিঁড়ি দিয়ে ওঠার পথে আবির ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কেটে দূরত্ব পায়ে উঠে নিজের রুমে চলে যাচ্ছে। মেঘের কোমর পর্যন্ত চুল দেখে আবির মাথা নিচু করে মুচকি হাসলো। আবির কফি শেষ করে বাসা থেকে বেরিয়ে পড়েছে। প্রতি শুক্রবার মতো মাগরিবের নামাজ পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে গেছে। বাসায় ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। শনিবার ডাইনিং টেবিলে নাস্তা করছিল সকলে। তখন মেঘ নেমে আসছে। চঞ্চল পায়ে নুপুরের ঝনঝন শব্দে আবির চাইছিল সিঁড়িতে। চুল ছোট করাতে যেন অন্য রকম সুন্দর লাগছে তার অষ্টদশীকে। কোমর পড়া চুলগুলো হাঁটার সঙ্গে সঙ্গে এদিক সেদিক নাচছে। আবির সঙ্গে সঙ্গে দৃষ্টি নামিয়ে খাওয়া মনোযোগ দিল। মেঘ কাছাকাছি আসতে আলী আহমেদ খান প্রশ্ন করল, এখন শরীর কেমন? মেঘ একগাল হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তানভীর কয়েক সেকেন্ড তাকিয়ে প্রশ্ন করল, চুল কাটিসনি নাকি? এবার যেন সকলের দৃষ্টি মেঘের চুলের দিকে গেল। কেউ কিছু বলল না। মেঘ ছোট করে উত্তর দিল, হ্যাঁ। তানভীর হুট করে বলে উঠল, ভালোই করেছিস, লম্বা চুল তোকে শেওড়া গাছের পেতনির মতো লাগে। কথাটা বলে তৎক্ষণাৎ তানভীর জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল। বাড়ির সকলে যে এখানে আছে সেটা তানভীর মনেই ছিল না। মেঘ গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে ভাইয়ের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে রইল। তারপর ভেঙচি কেটে চুপচাপ আবির ভাইয়ের বিপরীতে বসে নাস্তা খাওয়া শুরু করল। মোফাজ্জল খান রাগী স্বরে বলল, নিজের বোনকে পেতনির সাথে তুলনা করছো? বাহ। এতক্ষণে আলী আহমেদ খান খাওয়া শেষ করে উঠে গেছেন। ইকবাল খান হাসি মুখে বলেন, তানভীর মজা করে বলেছে, বাদ দাও তো ভাইয়া। মোফাজ্জল খান কঠিন স্বরে বললেন, আমার মেয়েকে নিয়ে কেউ যেন এরকম মজা না করে। আমার মেয়ের তুলনা শুধু পরীর সঙ্গে সম্ভব। কথাটা বলে মোফাজ্জল খান রাগে ফুঁসতে ফুঁসতে চলে যাচ্ছেন। এদিকে বাবার কথা খুশিতে মেঘ সশব্দে হেসে উঠলেন। বাবা যাওয়ার দিকে তাকিয়ে তানভীর বিড়বিড় করে বলল, পেতনি তো তবু গাছে থাকে, পরী হয়ে কোন দেশ বিদেশে ঘুরবে, তখন তো খুঁজেও পাবে না। ইকবাল খান কিছুটা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়ার সামনে এসব উল্টোপাল্টো মজা করিস না, এসব মজা ভাইয়া নিতে পারে না। তানভীর আর কথা বাড়ালো না। ইকবাল খান খাবার খেয়ে উঠে পড়েছেন। আবির যেন নীরব দর্শক। এক হাতে ফোন কি চেক করছে, অন্য হাতে খাবার খাচ্ছেন। মেঘ মনোযোগ দিয়ে খাবার খেতে ব্যস্ত। মিম হঠাৎই বলে উঠলেন, আপু জানো কি হয়েছে? মেঘ ঘাড় ঘুরিয়ে মিমের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? আবিরও ফোন থেকে দৃষ্টি সরিয়ে মিমের দিকে চাইল। মিম আবিরের দেখে ঢুক গেলে ছোট করে বলল, পরে বলবো নে। মেঘ বলে উঠলেন, কি হয়েছে বল। আবির মেঘের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, চুপচাপ খেতে পারিস না? খেতে বসে এত কথা কিসের? মেঘ আর মিম দুজনে মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। আবিরও খাবার শেষ করে বেসিনে চলে গেছে। ততক্ষণে হালিমা খান ডাইনিং টেবিলের কাছে এসে শুধালো, তোদের কি আর কিছু লাগবে? মেঘ উদ্গ্রীব হয়ে প্রশ্ন করল, আচ্ছা বড় আম্মু, তোমার ছেলে জন্মের পর কি মুখে মধু দাওনি? হালিমা খান হেসে উঠলেন। আবির বেরিয়ে যেতে যেতে রাশভারী কণ্ঠে বলল, মধুতে ভেজাল ছিল তাই খাইনি। মেঘ আশ্চর্য নয়নে সহসা ঘাড় ঘুরাতে, কিন্তু ততক্ষণ আবির মেন গেট পেরিয়ে বেরিয়ে গেছে। মেঘ পুনরায় মালিহা খানের দিকে চাইল। মালিহা খান হাসি থামিয়ে বললেন, আবিরকে সত্যি মধু দেওয়া হয়নি। আবিরের জন্মের সময় আমার অবস্থা অনেক খারাপ ছিল। তখন বাড়িতে 2জন ডাক্তার ছিল। কখন কি সমস্যা হয় সেজন্য। আর ডাক্তাররা কি মধু খেতে দেবে নাকি? বারবার নিষেধ করা হয়েছে, কোনো প্রকার মধু পানি খাওয়ানো যাবে না। আর তোর বড় আপু এখন কি দেখছিস? আবিরের জন্মের সময় ছেলেকে রেখে এক চুলও কোথাও নড়েনি। ডাক্তার যা যা বলেছে সেভাবেই
বলছে সেভাবেই সব করছে। মেঘ মালিহা খানের দিকে তাকিয়ে রিকেট কণ্ঠে বললেন, এজন্য তোমার ছেলে এমন কাঠখোট্টা? মালিহা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, আবির ছোটোবেলায় এরকম ছিল না, বিদেশে যাওয়ার আগে থেকেই কেমন জানি হয়ে গেছে। দেশে ফিরে তো আর গম্ভীর হয়ে গেছে। সেসবের কথা বাদ দে, তোরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বসে গিয়ে। সারাদিন শেষে রাতের বেলায় মেঘ পড়ছিল। পড়তে পড়তে হঠাৎই জান্নাত আপুর কথা মনে পড়ছে। রবিবার তো জান্নাত আপুর আসার কথা, কিন্তু মেঘের তো জান্নাত আপুকে দেখা বা ওনার কাছে পড়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। মেঘ পড়তে আর অপেক্ষা করছে কখন তানবীর বাসায় ফিরলে আর তানবীরের বলবে জান্নাত আপুরের কাছে পড়বে না। রাত 11টার পর তানবীর ফিরেছেন। মেঘ পড়া শেষ করে তানবীর রুমের সামনে গিয়ে ডাকলো, ভাইয়া। তানবীর ভেতরে থেকে বলল, হ্যাঁ ভিতরে আয়। মেঘ রুমে ঢুকে বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তানবীর বোনের দিকে চেয়ে প্রশ্ন করলো, কিছু বলবি? মেঘ কোমল কণ্ঠে বলল, একটা কথা বলতাম। তানবীর স্বাভাবিকভাবে বলল, হ্যাঁ বল। মেঘ নির্দ্বিধায় বলে ফেলল, জান্নাত আপুর কাছে আমি আর পড়ব না, তুমি ওনাকে না করে দিও। তানবীর চিন্তিত কণ্ঠে শুধালো, কেন, কোনো সমস্যা? মেঘ মাথা নিচু করে বলল, সমস্যা না, এমনি পড়ব না। তানবীর গলা খাকিয়ে দিয়ে বলল, বনু, এটা সমাধান আমি দিতে পারবো না, তুই ভাইয়ার সাথে কথা বলিস। মেঘ বিরল কণ্ঠে বলল, তুমি তো জান্নাত আপুকে এনেছিলে, তাহলে তুমি নিষেধ করে দিও। আমি ওনার সাথে কথা বলতে পারবো না।